দাদার চরিত্র সত্যি তুলনায় দাদার চেষ্টাতে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষা দিন পর্যন্ত সারাদিন রাত জেগেছি। সকাল থেকে খাবার তৈরি করে ফলে ঝুড়ি নিয়ে বাজারে স্টেশনে চারিদিকে ঘুরেছি, কোনো ক্লান্তি নেই, মুখের হাসিও একটুকুও মিলে যায়নি। সত্যি দাদা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু না, দাদাকে আর একা কষ্ট করতে দেব না। এখন থেকে আমিও কিছু একটা করব, কিন্তু কি করি? জামা কাপড় নাই তো মনোহরি জিনিস ফেলে বলবি? দাদা কথাগুলো চিন্তা করতে তো লজ্জা। ওরে এমএ পাস ছেলের মুখে এসব কথা মানায় না। এমএ পাস তো আজ না হলেও দুদিন বাদে হবে। আমি হরপ করে বলতে পারি আমার ভাই এমএ পাস করবেই করবে, আর আরও পড়বে, রিসার্চ করবে, বড় হবে, আরও বড় হবে। আমি গর্ব করে বলতে পারবো আমি কোনো ডিগ্রি না পেলেও আমার ভাই পড়াশোনায় অনেক উচ্চে উঠেছে। কিন্তু এত টাকা পাবে কোথায়? ওরে তোর দাদা কি মরে গেল নাকি? যেমনি ফল বিক্রি করেই চালাচ্ছি তেমনি করেই চালাবো। না দাদা না, আর তোমায় একা কষ্ট করতে দেব না। আমাকে পড়াতে, আমার পোশাক করতে তুমি দেনা করবে, আর তোমার একটা ভালো পোশাক জুটবে না, তা আমি সহ্য করতে পারবো না। ফেরিওয়ালার পোশাকের কি দরকার ভাই? তুই তো দেখেছিস গুরু যখন শিষ্য বাড়ি যায় তখন একটা নামাবলী গায়ে জড়িয়ে তাতেও সে শ্রদ্ধা পায়। আর বইয়ে নিশ্চয়ই পড়েছিস আদি স্বর্গদানে আদি মানব মানবী আদম ও ঈদ উভয় তিনটি ডুমুর পাতা সেলাই করে পড়তেন। তাদের সমস্ত দেবতারাও ভালোবাসত। তাহলে চিন্তা কর আমার পোশাকের কি প্রয়োজন? ও তো স্বর্গের কথা, কিন্তু এখানে স্বর্গ পেলে কোথায়? চারিদিক নরক, মানুষের মন, তাদের বিচার বুদ্ধি, আর্থিক কৌলিন্য, সামাজিক ব্যবহার, চারিদিক নরক নয় তো কি বলবো? না রে চঞ্চল না, বাইরের সবটা নরক নয়। তাই যদি হতো মুখের একটা কথায় 500 টাকা কেউ দিত না রে। তাছাড়া তুই আমি, আমাদের এই বস্তির ঘর আর ওই ফলের ঝুড়ি সবই আমার কাছে স্বর্গ। তাহলে তো তুমি আমার কাছে পিতার মতো। দাদা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাকে দুঃখ কষ্ট না দিই, জীবনে যেন তোমার কথার অবাধ্য না হই। চঞ্চল, মা বাবা তোমরা যেখানেই থাকো তোমাদের চঞ্চলকে তোমরা আশীর্বাদ করো। দেখো তোমাদের চঞ্চল সমস্ত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি কাটিয়ে এমএ পরীক্ষা দিয়েছে। দাদা তুমি কাঁদছো? না রে না, আনন্দে চোখে জল এসে গেল ভাই। জানিস চঞ্চল, তোকে মানুষ হতেই হবে। আমার চোর অপবাদের কাজ তোকে ঘুচিয়েই দিতে হবে। দাদা চঞ্চল, দিন রাত বোবা কান্নায় আমার অন্তরটা যে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো তোকে বলছি, তুই মানুষের মতো মানুষ না হলে আমার জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। এইভাবে তুমি কেঁদো না দাদা, তাহলে আমি ঠিক থাকতে পারবো না। আজ এই মুহূর্তে জোর গলায় বলতে পারি, পৃথিবীতে যদি কোনো মানুষ সুখী থাকে সে হচ্ছে আমি, কারণ হৃদয় জুড়ে তোমার স্নেহ ভালোবাসার স্বাদ আমি পেয়েছি। আর আমি অনেক কষ্টে তোমাদের দুই ভাইকে খুঁজে পেয়েছি। দুই ভাইয়ের চোখে জল, কান্না বদলে বলা চলছিল নাকি? অঞ্জন দা তুমি এখানে? আর বলো না ভাই, তোমার যেই দাদাটি সেই মাসখানেক আগে 500 টাকা ধার নিয়েছিল, আর সেই যে উধাও একটা খোঁজ পর্যন্ত দিল না। না মানে তোর টাকা ভয় নেই বন্ধু, টাকাটা করতে আসিনি, শুধু দেখতে এসেছি সৌজন্য বোধটুকু হারিয়ে ফেলেছিস নাকি? কেন? কেন কি মামার বাড়ি ছেড়ে কোথায় আছিস, কি করছিস, কিভাবে আছিস একটা খোঁজও তো দেওয়া উচিত। তার উপর এত দূরে এলাম, বসতে পর্যন্ত বললি না। কোথায় বসতে বলবো বলো? এই স্যাঁতস্যাঁতে ঘর, তার উপর বসলে যে শরীর খারাপ করবে, তবে দাঁড়িয়েই থাকি। কি বলিস উজ্জ্বল? এই জানিস, একটা মেয়ের সাথে আমার খুব ভাব জমেছে, কিন্তু বাড়ির ঠিকানা কিছু জানতাম না। হঠাৎ দেখি তোদের বড় রাস্তার মোড়ে আলাপ, নমস্কার আলো ছেড়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর ইচ্ছুক। আমি বললাম আমরা এখানে থাকি, জানলে কি করে? ওটাই তো কথা। মেয়েটির সঙ্গে কথা বলছি, তখন দেখি তুই একটা ঝুড়ি মাথায় যাচ্ছিস। তোদের ওয়াচ করলাম, তখনই আবিষ্কার করলাম তোদের এই বাসস্থান। হ্যাঁ, মণিমালা দত্তই হচ্ছে এর মূল কারণ। তা না হলে তোদেরকে খুঁজতে আমাকে সন্ন্যাসী সাজতে হতো। যাক সে কথা, কেমন পরীক্ষা দিলে?
ভালোই দিয়েছি অঞ্জনদা। তা কি করবে ভাবছো? ভাবছি চাকরি করব, কিন্তু দাদা বলছে পড়তে। এই কাগজে একটা কর্মখালির বিজ্ঞাপন ছিল, ভাবছি সেখানেই দরখাস্ত করব। তারা দরকার নেই, আমি একটা বিজ্ঞাপন নিয়ে এসেছি, তুমি সেখানেই দরখাস্ত করো। কোয়ালিফিকেশনে আটকাবে না, আর এমএ পাস করতে পারলেই প্রমোশন। চাকরিটা কিসের অঞ্জনদা? ভয় নেই বন্ধু, জেনে শুনে তো আমি আর পুষে বিদ্ধ করছি না, বরং নবজন্মের চেষ্টা করছি। কিরকম? কুশে বিদ্ধ করে যিশুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তার মৃত্যু ছিল না, সেটা ছিল নবজন্ম। আর আমি তোমাকে বিদ্ধ করব ডিপার্টমেন্টাল সুপারভাইজার পোস্টে। আমাকে একটু ভাবতে দে ভাই। এতে ভাবা ভাবের কি আছে উজ্জ্বল? সে কথাটা ঠিক যে মরণকালে ভালো খাবারের অরুচি আছে। না মানে? না মানে কাল, এই কথা বলবি তো কাল একবার। হ্যাঁ। ওসব কথা ছাড়, যা বলার এক্ষুনি বল। আমি বলেছি তো আমি ইন্স্যুরেন্সের এজেন্ট নই যে বুঝিয়ে ভাজিয়ে পলিসি করাবো। অঞ্জনদা, চাকরি পেলে আমি নিশ্চয়ই করব। তুমি একটা যোগাযোগ করে দাও, বলো কোথায় আমার দরখাস্ত করতে হবে। বেশ, ভাইয়ের যখন ইচ্ছা, ও যা ভালো বুঝবে করবে, আমার আর আপত্তি কিসের? দ্যাটস গুড আইডিয়া। আরে ভাই, পদার্থবিদ্যা বলে বস্তুর লোভ নেই, আছে পরিবর্তন। আধ্যাত্মিকরা বলে প্রাণের বিনাশ নেই, আছে বিবর্তন। আর আমার মতো সুযোগ সংগ্রহকারী মানুষকে হাতে ফেলে বলে ডোন্ট বিসর্জন। অঞ্জনদা, চাকরি পেলে দাদাকে আর রোদ বৃষ্টি সহ্য করে ফল বিক্রি করতে হবে না। আমাদের আর কিছু না হোক, খাবারের অভাবটুকু মিটে যাবে। চেষ্টা করে তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাই, সংসারে কয়েকটা মানুষকে এড়িয়ে চলা উচিত, যেমন বড় লোক আত্মীয়, বিমান দালাল, সার্বজনীন পুজোর সেক্রেটারি। কিন্তু আমাকে এড়িয়ে চলা উচিত নয়, কারণ আমি হচ্ছে মান্না মাসির মতো। এক হাতে বাচ্চাকে দুধ খাওয়াতেও পারি, আবার চিড়ে কোটাতেও পারি। আচ্ছা এই চঞ্চল, এই নাও কোম্পানির ঠিকানা, পদের নাম, তারিখ। হ্যাঁ, একটা কথা চঞ্চল, 3-4 দিনের মধ্যে বাবার সাথে একবার দেখা করে নিও, কারণ বাবা হচ্ছেন ওই সিলেকশন কমিটির একজন সদস্য। তাহলে আমি একটু অপেক্ষা করো অঞ্জনদা, বাড়িতে তো কিছু নেই, বাইরে থেকে অন্তত এক কাপ চা নিয়ে আসি। দ্যাটস গুড আইডিয়া। অনেকক্ষণ থেকে বক বক করছি, একটু চা হলে বেশ হয়। চলে যেও না কিন্তু, আমি এক্ষুনি আসছি। চঞ্চলকে তুই বাঁচালি ভাই, কিন্তু আমায় দুঃখ দিবি কেন? কেন কি? টাকাটার কথা ওর সামনে বলে? সত্যি কথা অকপটে বলা উচিত, এতে তোর ফাঁসি হচ্ছে না যে মিথ্যে কথা বলবি। তাছাড়া তো ভাইয়েরও তো জানা উচিত যে দাদা কোথা থেকে রোজগার করে তাকে বড় করেছে। তোর কথাটা হয়তো ঠিক, কিন্তু আমি চাইনি ওসব কথা শুনলে হয়তো মনে দুঃখ পাবে। হিতাহিত জ্ঞান থাকলে কোনোদিনও দুঃখ পাবে না। আর তারও তো জানা উচিত দাদা কোথা থেকে রোজগার করে তাকে বড় করছে। সখার সংসারে সুখ দুঃখ প্রত্যেকেরই আছে। সে তুই তাকে নিজে রোজগার করে মেহনত করে তাকে উচ্চাভিলাষের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিলি, আর আমি দিলাম প্রথম ধাপে তুলে। তারপরে দুঃখের সিঁড়িগুলোর দিকে তাকালেই কোনো দুঃখ প্রকাশ করবে না, বরং তোকে শ্রদ্ধার আসনে বসিয়ে মনে প্রদীপ জেলে আরতি করবে। হ্যাঁ, এসব কথা ছেড়ে দে। তোর মণিমালা দত্তকে কেমন লাগলো বল? ভালো, তুই কি ওকে চিনিস? কেন চিনবো না? ওদের বাড়িতে তো প্রায়শই আঙুর আপেল দিয়ে আসি। তা হ্যাঁ রে, যোগাযোগ করবো নাকি? কাকা বাবুর অবশ্য অপছন্দ হবে না। ধ্যাৎ, তুই যে কি বলিস? ধ্যান নয় বন্ধু, বল হ্যাঁ। তুই যেমন মণিমালাকে পেলে মনের মালা করে রাখবি, তেমনি মণিমালার জীবনও অঞ্জনের পরশে উজ্জ্বল হয়ে উঠবে। তুই যেন কি? আমি ঠিক তোর মতোই পাগল। কি বলছেন স্যান্ডেল বাবু? এই কথাই বলছি। আমি চাই আমার কারখানার ঝাড়ুদার থেকে শুরু করে প্রত্যেক শ্রমিকই এই বর্ধিত বেতন পাক। আর
আর তাদের শৃঙ্খলা বজায় থাকার জন্য প্রত্যেক কর্মীর ঘর ভাড়া আর ওষুধপত্রে একটা মাসিক ব্যবস্থা ইমিডিয়েট করা হবে। সেটা আপনার দয়া নয়, বিশ্বাস, এটাই তাদের প্রাপ্য। আমি ঠিক করেছি যে সমস্ত কর্মীর নিজস্ব মাথা গোঁজবার ঠাঁই নেই, অর্থাৎ ছোটখাটো বস্তির মধ্যে থাকে, তাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিতে। কারণ একটা কর্মী যদি কোনো রকমে ঘর হাজির হয় তাতে আমারই ক্ষতি। সত্যি কথা বলতে কি সান্যাল বাবু, আপনার মতো মালিক খুব কমই আছে, কিন্তু আপনি যা করতে চাইছেন তাতে দেউলিয়া হয়ে যাবেন। দেউলিয়া নয় সুদেব, এতে ব্যাংকের জমার দিকটা কিঞ্চিত কম হবে, তবু এতে কারখানা বন্ধ হবে না। কারণ এতে 2 শিফটের প্রায় 1800 কর্মীর বেঁচে থাকা নির্ভর করছে। সান্যাল বাবু, আমার প্রপোজালগুলো আমি ম্যানেজার গুরবচন সিং আর ক্যাশিয়ার ব্যানার্জি বাবুকে বুঝিয়ে দিয়েছি, আর ইন্সপেকশনের ব্যাপারে তুমি আর আমারাও বুঝে নিয়েছো। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? নির্ভয়ে বলতে পারো। প্রোডাকশন ম্যানেজার বিকাশ চক্রবর্তীকে আপনি কেন ছাঁটাই করে দিলেন? তার অকর্মণ্যতার জন্য। তুমি তো শ্রমিকদের নেতা, কিন্তু সে গভর্নিং বডির নেতা সেজে কারখানার কর্মীদের জুলুম করেছিল, আর কারখানার বদনাম করার জন্য চেকিং ডিপার্টমেন্টের বেশ কিছু খারাপ মাল ভালো মালের ভিতর ঢুকে দিতে কারখানার কর্মীদের বাধ্য করেছিল। আর তারা যদি না করে তবে তাদের চাকরি চলে যাবে বলেছিল। কই, আমি তো সে কথা শুনিনি স্যার। সে কথা তো শোনোনি, কিন্তু এ কথা শুনেছো কি? আমেরিকা থেকে মিস্টার মাইকেল উইলসন আসছেন আমাদের কোম্পানি পরিদর্শন করার জন্য। কেন স্যার? আমাদের কোম্পানির তৈরি প্রায় 5 রকমের লেদ মেশিন ওদের পছন্দ হয়েছে, আর ওই লেদ মেশিন যদি ভালো হয় তবে বিদেশের বাজারে প্রচুর পাঠাতে সক্ষম হবো। এ তো খুব আনন্দের সংবাদ। সবই আপনার কৃতিত্ব। না, আমার কৃতিত্ব নয়, এ সবই ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মী আর পাবলিসিটি অফিসার মিস্টার সেন বর্মার কৃতিত্ব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি ঠিক করেছি আগামী 10 দিনের মধ্যে আমার কারখানার লেবারের জন্য উর্দি তৈরি করাতে, যাতে তারা কারখানায় ঢুকলে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। আপনি স্যার ভগবান তুল্য মানুষ, ভগবান আপনাকে দীর্ঘজীবী করুন। সুদেব, তোমাকে না একদিন বলেছি বেশি তেল মাখানো কথা, প্রশংসা বা উচ্ছ্বাস আমি পছন্দ করি না। আমাকে ভগবান না মনে করে কারখানাকে ভগবান বলে শ্রদ্ধা করবে, আর প্রশংসা করবে ওই কর্মীদের। এখন তুমি যেতে পারো। আচ্ছা স্যার, এমন মালিক তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, বাঁচিয়ে রেখো। যারা আমার জন্য অনেক কিছু করেছে, এক মুঠো অন্যের জন্য বেঁচে থাকার জন্য বঞ্চিত হয়েছে, আমি মনে করি তারাই আসল ভগবান। আর আমি চাই সেই সমস্ত মনুষ্য ভগবানের এইভাবে সেবা করতে। গুড মর্নিং মিস্টার স্যান্ডাল। আরে ডাক্তার, এসো এসো। তারপর কেমন আছো? তা আপনাদের আশীর্বাদে ভালোই আছি, কিন্তু আপনি কেন ফোন করেছিলেন বলুন? কদিন শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তাই একবার ডেকে দেখাই প্রেশারটা কেমন আছে। আমি না দেখেই বলতে পারি আপনি বেশ সুস্থই আছেন। কি করে বুঝলে? বুঝলাম, একজন অসুস্থ মানুষ সাত সকালে শ্রমিকদের কাজ তদারক করতে আর তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখে। না, তোমার মতো ইয়ং ডাক্তারকে দেখছি এবার বরখাস্ত করতে হবে। রোগী না দেখেই বলে দিচ্ছ রোগী ভালো, আর এই জন্যই তুমি মেডিকেলের বড় ডাক্তার হয়ে উঠেছো। না হয় আপনার কাছে ধর্ণা দিয়ে একটা কারখানা কাজ উঠিয়ে নেব। সে ঘুরে বালি, সেখানেও তুমি ফাঁকি দেবে, অতএব চাকরি হবে না। হ্যাঁ, যে জন্য তোমায় ফোন করেছিলাম। বলুন। আমি আমার কারখানার কর্মীদের জন্য ইএসআই এর ব্যবস্থা করেছি, আর সেখানে তোমাকে মেডিকেলের স্পেশাল ডাক্তার হিসেবে নিয়োগ করতে চাই। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। না না, আপত্তি কিসে? তবে আপনি তো জানেন আমি একটা নার্সিংহোমে কাজে যুক্ত হয়েছি, তারপর হসপিটাল রয়েছে, তাই সময়টা। দেখো উৎপল, মানুষ ইচ্ছা করলে সময় করে নিতে পারে, অবশ্য যদি তার সদিচ্ছা থাকে। হ্যাঁ, এই কাজের জন্য তুমি মাসোয়ারা নিশ্চয়ই পাবে। বাবার বন্ধু আপনি, আপনার চেষ্টাতেই আজ এত বড় হয়েছে, সুখ্যাতি পেয়েছি। তা আপনার কাছ থেকে টাকা নিয়ে এক কাজ করুন মশাই, আমার ভাগের টাকাটা গরিব রোগীদের ফান্ডে দান করুন, তবুও আমি নিজে হাতে দিতে পারবো না। এই মনোবলের জন্যই তুমি আজ বড় হয়েছো। দৃঢ় মনোবল আর সৎ মনোভাব না থাকলে কোনো মানুষই বড় হয়ে উঠতে পারে না। এসবই তো আপনাদের আদর্শে। আদর্শ?
হ্যাঁ ঠিক কথাই বলেছো, কিন্তু কি জানো ডাক্তার, বর্তমানে এই আদর্শ নামক বস্তুটার অপমৃত্যু হয়েছে। ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, বঞ্চনা আর শোষণ করে আজকে দিনে আদর্শ। এই যে কত বড় পাপ, মানুষ যে কথা ভেবে দেখে না। ঠিকই বলেছেন, মানুষ হলো পুণ্যের সৃষ্টি, জন্ম থেকে তার সন্ধ্যার পুণ্যের, অমৃতের আর আনন্দের দিকে। কিন্তু মানুষ তার মধ্যে সবকিছু ভুলে গিয়ে পাপের পঙ্কির পথে পা দেয়, আর যখন ভুল ভাঙে তখন সব শেষ হয়ে যায়। আপনি কি অঞ্জনদার বাবা? হ্যাঁ, তুমি কে বলো তো? তোমাকে যেন কোথায় দেখেছি। হয়তো ভুজঙ্গ চৌধুরী বাড়িতে। ও হ্যাঁ, তুমি তাহলে। উজ্জ্বল রায়ের ভাই চঞ্চল। থাক, তোমার কথাই অঞ্জন বলেছিল। কি বলছিল? না মানে, তুমি তো এবারে এমএ পরীক্ষা দিয়েছো। হ্যাঁ। এখন আমি আসি, সময় মতো এসে আবার রোগী দেখে যাব। আরে বসো, মুকুন্দকে একটু চা করতে বলি। না থাক, চা আমি খাবো না, অন্যদিন এসে খাবো। সেদিন কিন্তু, আজকে চায়ের পাওনার সময় এক প্লেট মিষ্টি চাই। ছেলেটি খুব সহজ সরল, অল্প দিনে অনেক নাম করেছে। হ্যাঁ, কি যেন বলছিলে? অঞ্জনদার কথা মতো আমি ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে দরখাস্ত করেছি। শুনেছি সিলেকশন বোর্ডের মেম্বার আপনি, তাই যদি দয়া করি হতভাগাকে। মহাভারত পড়েছো? মহাভারতে কর্ণ বলেছেন, দৈবাত্তয়ং কুলে জন্ম মধ্যে পৌরসম। মানুষ কোন কুলে জন্মায় সেটা দৈব ঘটনা, তার উপর কারো হাত নেই। কর্মের উপর নির্ভর করে তার মনুষ্যত্ব, বীরত্ব আর কৃতিত্ব। কাকাবু, জানো চঞ্চল, সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ছাত্র জীবনে শীর্ষস্থান অধিকার করে, কিন্তু কর্মজীবনে বিফলতা প্রকাশ করে। জীবন আকাশে তারা ক্ষণস্থায়ী। তুমি যদি কর্মে বুদ্ধিমত্তা আর কৃতিত্ব দেখাতে পারো, তবে তোমাকে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। আপনার কথা সম্পূর্ণ সত্যি। তবু কি জানেন, আমাদের দেশের চিত্রকরেরা নিপুণ কর্মদক্ষতা দেখিও যতটা সুনাম পায় ততটা ইনাম পায় না। ইউ আর রাইট, তুমিও ঠিক কথা বলেছো। কিন্তু এই কোম্পানির মালিক সে প্রকৃতির মানুষ নয়। তিনি পছন্দ করেন ভদ্রচিত্ত ব্যবহার, কর্মে একাগ্রতা আর আর গরিব নিম্ন শ্রেণীর মানুষদের আপন করে নেওয়ার মন্ত্র। আপনার কথা নিশ্চয়ই মনে রাখবো কাকাবু। তবু কি হলো, কিছু বলবে? বলছিলাম কি, এর আগে তো কোনো ইন্টারভিউ দিইনি, তাছাড়া এত বড় কাজের একটা ইন্টারভিউ। নিশ্চয়ই জানো, অজ্ঞাতবাসকালে মায়া সরোবরের তীরে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে কয়েকটি কঠিন প্রশ্ন করেছিলেন। তাতে যুধিষ্ঠির কিভাবে উত্তর দিয়েছিলেন একটু চিন্তা করে। গুড, তুমিও তাহলে চিন্তা করেই উত্তর দিও। যাও, খুব তাড়াতাড়ি চিঠি পেয়ে যাবে। হ্যাঁ, তোমার দাদা শুনলাম ফলে ঝুড়ি নিয়ে ফল বিক্রি করছে বাজার স্টেশনে, তাই তো চাকরির একটা বিশেষ প্রয়োজন। দাদা কি আর কষ্ট সহ্য করতে দেব না। আচ্ছা, আমি তাহলে আসি। এসো। অঞ্জনের কথা মিথ্যে নয়, ছেলেটি খুব স্মার্ট। আর হবে না কেন? উজ্জ্বলের ভাই তো আর অনুজ্জ্বল হতে পারে না। কেউ আসতে পারছে না। কে? ওই যে বাবু, যাকে আপনি ঘুরিয়ে এনে हमको समझा क्या অনাথ আশ্রমে রেখে মানুষ করেছিলেন, তাকেই তো ডাকতে পাঠিয়েছিলেন। ও হ্যাঁ, সে তোকে নিজে মুখে বলেছে আসবে না। হরে রাম বলেছে, তবে তবে কি? ঠিক ওই কথা না, বললে কি আপনার বৌদির কাছে একটা ছবি লাগানো কোথায় যাচ্ছে ফিরে এসে দেখা করবে, আর বললে মুকুন্দদা তোমার কর্তা বাবুকে আমার প্রণাম দিও। হরে রাম, কর্তা বাবু আমার সেই দূর সম্পর্কে ভাইপো ভাইজিরা চিঠি লিখেছে, মাসের রথের সময় আমি যেন তাদের বাড়ি যাই। হরে রাম, অনেক দিন তো যাইনি, তাই বলছিলাম। বেশ, তাই যাবি, তবে দুদিনের বেশি থাকলে আর এ বাড়িতে ঢুকতে পারবি না। তুই তো জানিস তোকে ছাড়া আমার চলে না। হ্যাঁ, কথাটা খেয়াল রাখবি। হ্যালো, যাক, ছুটি তো মঞ্জুর হলো। হরে রাম, কর্তা বাবু যেন আমার মহাকাশী। বাইরেটা খুব কড়া, ভেতরটা ঠিক মোমের মতো নরম। তা নইলে ওই আশিস বাবু কোথাকার ছেলে, জানা নেই শোনা নেই, রাস্তা থেকে কুড়িয়ে এনে
অনাথ আশ্রমে দিয়ে এলো, গিন্নিমার কথা শুনলেই না, বললে এই ছেলেরাই জীবনে প্রতিষ্ঠা লাভ করবেই করবে। এই থেকেই বাবু নিজের টাকা খরচ করে তাকে লেখাপড়া শেখায়। এই ছেলেই আজ করে রাম। ওসব চিন্তার আমার আমি যাই, তৈরি হই, যাব এবার মায়ের সেরক দেখবই দেখবো। হরে রাম। প্রদীপ যে এমন বেপরা হয়ে উঠবে তা আমি কল্পনাও করতে পারি না। দিন রাত কোথায় থাকে কি করে আমি জানতেও পারি না। আজকাল অনেক রাত্রি করে বাড়ি ফিরে, কিন্তু না, আমাকে ওইসব জানতেই হবে। নমস্কার বাবু। কে আপনি? দেখি এর মধ্যে ভুলে গেলেন? ত্রিদীপ সান্যালের কথা তো এত সহজে ভুলে যাওয়ার কথা নয়। ত্রিদীপ? কোন ত্রিদীপের কথা বলুন তো? স্টার ইঞ্জিনিয়ার কোম্পানির মালিক, যার লেদ মেশিন বিক্রির দালালি কাটতে গিয়ে 15,000 টাকা জলে ডুবে দিয়েছিলেন। আমি তারই একমাত্র সন্তান, না অঞ্জন সান্যাল। ও আচ্ছা আচ্ছা, কি দরকার বলো? এমন কিছু দরকার নেই, শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? আপনার সাথে যার রক্তের সম্পর্ক, সেই চারুশীলা দেবীর সন্তানদের সবকিছু গ্রাস করেও খিদা মেটাতে পারলেন না, শেষে চোর অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আমি তাদের কিছুই আত্মসাৎ করিনি। তাদের বাবা অনেক টাকা দেনা ছিল, সেই দেনাটা মেটাতে গিয়ে নিজের নামে সব লিখে নিলেন। নিশ্চয়ই। কিন্তু নিশিকান্ত বাবু মারা যাওয়ার আগে আমরা তো দুবেলা আহারি জুটতো না। তোমাকে তোমার বাবার যা কিছু ছিল সবই অকারণে খুঁজেছো। তোমাকে সব কে বলেছে? যদি বলি কালীপদর, সে এখনো বেঁচে আছে। শুধু বেঁচে নেই, বহাল তবিয়তে আছে। আমি তাকে খুন করব। আপনি ওকে খুন করতে গেলে আপনি ওই অতল গভীরে হারিয়ে যাবেন, যেই কারণে আপনি আপনার দুই ভাগ্নেকে ছেড়ে দিয়েছেন। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? ভয় নয়, কৈফিয়ত চাইছি। কি অপরাধ করেছিল উজ্জ্বল আর চঞ্চল, তাদের সবকিছু গ্রাস করেও চোর অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? তার জন্য কি তোমায় কৈফিয়ত দিতে হবে? আমাকে নয়, কৈফিয়ত দিতে হবে অপরবেলাকে। মানুষ যার কিছু করতে পারে না তার বিচার করে ঈশ্বর। যাও যাও, তোমার কাছে নীতি বাক্য শুনতে চাই। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। ভালো করেনি, আর নীতি বাক্য শোনাতেও আমি আসিনি। তবে কিসের জন্য এসছো? সত্যতা যাচাইয়ের জন্য। মনে রাখবেন ভুজঙ্গ চৌধুরী, আপনার মতন কাল ভুজঙ্গ একদিন নাকে চলে, চোখে চলে, পায়ে চিন্তা করতে হবে সেদিন। চাবুক মেরে তোমার মতো অসভ্য ছোকরাকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে। প্রদীপ, তুমি বলে বাইরের লোকের চোখ রাঙানি সহ্য করছো, আমি হলে চাবুক মেরে বার করে দিতে। কিন্তু হুঁশিয়ার প্রদীপ চৌধুরী পরের পয়সা আত্মসাৎ করে অহংকারে বাগানে ঢুকে বেড়াল দেখেছ, কিন্তু বাপ তুমি দেখনি। তুমি কে? আমার বাড়িতে দাঁড়িয়ে চোখ রাঙাচ্ছ আমাকে কোন অধিকারে? আমার বন্ধুর অধিকারে। ও তুমি, তাই বলি এত সাহস এলো কোথা থেকে? সাহস কারণ নিজস্ব সম্পত্তি নয়, ওটা অর্জন করতে হয়। আর তারাই অর্জন করতে পারে যাদের সৎ সাহস আছে। তুই এখানে কি করে এলি? আমি জানতাম না যে এরা বাড়ি বদল করেছে। বাইরে তোর গাড়িটা দেখে আর চিৎকার শুনেই ঢুকে পড়ি। ঢুকেই যখন পড়েছো তখন বেরিয়ে যাও, নইলে চোর কিংবা ডাকাতির অপবাদে পুলিশে দেবে কেমন? ঠিক তাই। কিন্তু সেটা আর পারবে না ভুজঙ্গ চৌধুরী, কারণ আমি এখন ইচ্ছে করলে তোমাদের পিতা পুত্রকে অ্যারেস্ট করতে পারি। কি করে? তোমাদের সঙ্গে যে মেয়েটি এসেছে সে যে খারাপ মেয়ে সেটা আমি জানি, আর তোমাদের যে খারাপ কারবার, নষ্ট কারবার, সেটাও আমি জেনে ফেলেছি। হাসিস হাস, কিন্তু বলে রাখছি এমন একদিন আসবে যেদিন আমাদের মতো চোখের জল ফেলতে ফেলতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, ভিক্ষে করতে হবে। তোমাদের অভিশাপে? অভিশাপে নয়, কর্মফলে। তাই চলে আয় অঞ্চল, এখানে থাকলে ওদের নোংরা গন্ধ গায়ে লেগে বিষাক্ত হয়ে যাবে। আয় চলে আয়। চুপের দুটোকে গুলি করে মারলেও রাত যাবে না। ওদের কথা বাদ দিই,
তুই কি করেছিস? আমি কিছুই করিনি। ওই মেয়েটিকে যাকে তুই উপরে পাঠিয়ে দিলি? ও আমার বান্ধবী। প্রদীপ, কেন বাবা? ওরা যে বললে খারাপ মেয়ে। কেন বাবা? খারাপ মেয়ে বলে কি বান্ধবী হতে পারে না? ওকে আমি ভালোবাসি। প্রদীপ, বাবা, ওই মেয়েটা খারাপ হলেও ওর মনটা কিন্তু খুব সরল। তাই বলে বাড়িতে এনে তোমার যদি অসহ্য লাগে এখান থেকে কেটে পড়তে পারো, আমার কোনো দুঃখ নেই। প্রদীপ, কি বললি? ঠিকই বলেছি। যখন এই বাড়ি টাকা পয়সা তোমার ছিল তখন তোমার কথা মতো আমাকে চলতে হয়েছে। এখন এই বাড়ি টাকা পয়সা সব আমার, তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে। প্রদীপ, তুই এ কথা বলতে পারলি? আমাকে চলে যেতে হবে। তোমার যদি মন চায় নিচের ঘরে থাকতে পারো, তবে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। তা না হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, আমার কোনো দুঃখ নেই। উফ, কি ভুল আমি করেছি তোর নামে সব কিছু লিখে দিয়ে। যদি জানতাম তুই এত বড় বেঈমান। বেইমানি তো তুমিও করেছো বাবা, আমি করতে পারি না? আরে আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। আর আমি যা করেছি আমার ভালোর জন্যে। হ্যাঁ, সিন্ধুকের চাবিটা দেবে চলো। মায়ের গয়নাগুলো আমি বকুলকে দেব, ওকে আমি আমার মনের মতো করে সাজাবো। ছি ছি ছি, এই দৃশ্য দেখার আগে আমার মরাই ভালো। হ্যাঁ, সিন্ধুকের চাবিটা উপরে পাঠিয়ে দিও, আর বকুলের জন্য কিছু খাবার। খাবার শুধু একা একা খেলে হবে না দোস্ত, আমি এসে গেছি। মায়েরি সেই 7 সকালে বেরিয়েছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। কি ব্যাপার দোস্ত, তোমাকে দেখছি খুশি, আর ওদিকে তোমার বাবাকে দেখলাম কাঁদতে। কি হয়েছে? কিছু না, আমার কাজ বাবার পছন্দ নয়। বকুলকে ঘরে এনেছি, বাবা তা চায় না। ওসব ছেড়ে দাও দোস্ত, দুদিন বাদে দেখবে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া বকুল তোমার জীবনে উজ্জ্বল এক নক্ষত্র, ও তোমাকে আলো দেখিয়ে নিয়ে যাবে। তোমার ছন্দহারা জীবনে সুরের কলতান তুলবে। ওকে কি বাইরে রাখা চলে? শিওর। হ্যাঁ, যে কথা তোমাকে বলার বিশেষ প্রয়োজন, ভাবছি কি করব। করবেই যখন ভেবেছো, তখন নিঃসন্দেহে তোমার এই লালু দোস্তের কাছে বলতে পারো। সেদিন যে 2 কিলো গাঁজা তুমি পাঠিয়েছিল সেটা নাকি ভালো নয়, তাতে নাকি শীত দিয়ে ধুত্রা পাতা মেশানো ছিল। বন্ধু, ওসব ঠকবাজি কথা। আসলে ওরা মানুষ ঠকানোর রাজা, তোমাকেও ঠকাতে চায়। হয়তো তাই, সেই জন্য আমি বলে দিয়েছি আগামীকালই আমি 2 কিলো মাল পাঠাবো, ওর সঙ্গে মিশিয়ে বিক্রি করে দেবে। তাই নাকি? মালটা শিবু নিয়ে আসছে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে ভাই। আমাকে মানে? হ্যাঁ ভাই, এ কথা রাখতেই হবে। শিবুর একটু ঝামেলা আছে। ও যাবে হাওড়া স্টেশন, 4 নম্বর হাওড়া বোম্বাই এক্সপ্রেসে বেলা 1টায় 2 কিলো আমেরিকান গোল আসছে, বোম্বে থেকে নিতে যাবে। বলো কি দোষ? হ্যাঁ, মালটা আসছে ব্রহ্মদেশ থেকে কোহিমা হয়ে। আবে দোস্ত, ভবিষ্যতে তোমাকেও পার্টনার করে নেব। সেটা তোমার অনুগ্রহ, কিন্তু কোথায় যেতে হবে? বড় বাজারে মডার্ন টি কোম্পানিতে। তুমি কি করে জানলে? গুরুর সঙ্গে আগেই কথা হয়েছে আমার। তুমি এখন ওপরে চলো, ওখানেই জলযোগ সেরে নেবে। এইটা হলে দোষ, পেটও ভরাবে আবার মনও ভরাবে। তাড়াতাড়ি এসো, আমার খুব খিদে পেয়েছে। শিবু, গুরু, ঘরে তো মাল উঠলো, যদি তোমার বাবা বাগড়া দেয়? কুছ পরোয়া নেই, বাগড়া দিলে তাড়িয়ে দেব। আমি বলছিলাম কি, তাড়িয়ে দিলে যদি পুলিশকে সব ফাঁস করে দেয়? হ্যাঁ, ঠিক কথা। তাহলে কি করব? যদি না রাগ করো তাহলে বলি, তুমি বরং খাবারের সঙ্গে পাগল হয়ে যাওয়ার ওষুধ খাও, তাহলে তাড়াতেও হবে না, মারতেও হবে না, সবই বজায় থাকবে। ঠিক বলেছিস, তাই করব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তারপর আমি হব। তুমি হবে একচ্ছত্র সম্রাট। এই না হলে চেলা। হ্যাঁ গুরু, সবই তোমার কৃপা।